আর প্রজন্মরা যারা আছে, নতুন প্রজন্ম যারা আছে, তারা নির্বাচন ছাড়াই তো দেশে লুটপাটা শুরু করে গেছে। আগে তো ভেবেছিলাম তারা ভালো কিছু করবে, আদর্শ নির্বাচন দেরি হলে ওদের সুবিধা হয় এরকম। এখন তো দেখছি ওদেরও সুবিধা হয়ে গেছে, ওরাও যেভাবে লুটপাটের রাজনীতি শিখে ফেলছে। এখন দেখি ডিসিএসপিরা ছেলেদেরকে স্যার ডাকে, মানে আশ্চর্য হবে না, স্কুলের টিচাররা কলেজরা যে ছাত্রকে জিজ্ঞাসা করে, স্যার আসসালামু আলাইকুম স্যার, আজকে কি পড়বেন স্যার, আপনার কাছে কি পড়াবো স্যার, এই ধরনের যদি প্রশ্ন, আমার মনে হয় অলরেডি অনেক কলেজ ইউনিভার্সিটি শুরু হয়ে গেছে। অনেক কলেজ ইউনিভার্সিটিতে হেডমাস্টাররা বিশেষ করে অনেক ছাত্রকে স্যার ডাকে এখন। আগে প্রভাবশালীদের বাপ দেখে স্যার ডাকতো, অশিক্ষিত হইলেও বাপ স্যার ডাকতো, এইসব স্কুল কলেজে বলতো। এখন গ্রাম বাংলার নয়, শুধু অনেক কলেজ ইউনিভার্সিটিতেও শুরু হয়ে গেছে, যেখানে ছাত্রদেরকে এখন আমার স্যারেরা অত্যন্ত ভদ্রচিত ভাবে, অত্যন্ত মানে আধুনিক ভাবে বলে স্যার বলেন, এবং ওনাদেরকে প্রশ্ন করে আছে কি পড়াবো আপনাকে স্যার। এবং আমার মনে হয় আগামীতে এটাই নিয়ম হবে সারা বাংলাদেশে, টিচারদেরকে প্রশ্ন করতে হবে ছাত্রদেরকে, স্যার আপনি আজকে আসছেন কষ্ট করে স্যার, বলেন স্যার আপনাকে কি পড়াবো স্যার। আর পরীক্ষা কি দিবেন স্যার, না পরীক্ষা আমি দিয়ে দিব স্যার, আমি লিখে টেকে দিয়ে দিব স্যার, নাম্বারটা কি আমি দিয়ে দিব স্যার, আর 100-র মধ্যে স্যার কত দিলে আপনি খুশি হবেন স্যার, পুরো 100 দিতে হবে না 2-একটা কম দিলে হয় স্যার। একটা সমস্যা কি, সবাইকে 100 দিলে তো সবাই ফার্স্ট হয়ে যাবে স্যার, কাকে কাকে 1-2 কম পয়েন্ট করে কম দিব স্যার, আপনারা একটু নিজেদের সবাই মিলে বলে দেন স্যার। আপনারাও গণতান্ত্রিক দেশ, আমরা তো একটা গণতন্ত্রের মধ্যে যেতে হবে, কাজে আপনারা সবাই আলোচনা করে একটা সিদ্ধান্ত দিয়ে দেন কাকে কত নাম্বার দিব স্যার, আমি সেভাবে নাম্বার দিয়ে দিব। কারণ আফটার অল একটা সভ্য ভদ্র আধুনিক গণতান্ত্রিক দেশে আমরা বাস করি, সেখানে একটা নিয়ম নীতির মধ্যে থাকতে হবে, গণতন্ত্রের মধ্যে থাকতে হবে। ছাত্র সেও তো মানুষ, তারও তো অধিকার আছে, শিশুরও তো অধিকার আছে। আমার না হয় কদিন পরে না আবার সন্তানরাই বলে বসে মার পেট থেকে বাইরের আগে, মা আমি কেমন বেরোবো, না 2-1 দিন পরে বেরোবো, এরকম একটা পর্যায়ে আমরা যাচ্ছি। আর ঢাকা শহরে আজকে দেখেন আমরা এনজিও, তখন বাংলাদেশে এনজিও চলতেছে, এনজিও তো নির্বাচন লাগে না, তাদের বাজেট লাগে না, তারা টাকা পয়সা ম্যানেজ করতেছে। আপনি দেখেন ঢাকা শহরে শাহবাগে কদিন ধরে কতগুলো লোক অবরোধ করে রাখছে, এর মধ্যে একটিও ছাত্র নেই, একজন ছাত্র। আবার স্যার স্মরণ করাই দিই, আজকে আবার ওখানে মারামারি হয়েছে 2 গ্রুপে, তাদের মধ্যে। হ্যাঁ, আজকে আপনি কেন দেখবেন সবাই এনজিওদের কর্মচারী, এনজিওরা তাদেরকে নিয়ে আসছে, বিভিন্ন এনজিওরা টাকা পাইছে, USAID টাকা পেয়েছিল, সেই টাকাগুলো এখন সব শেষ হয়ে যায়নি, তাদের তো অ্যাসাইনমেন্ট ছিল আরো লম্বা সময়ের, কাজে সেই টাকাগুলোকে বাস্তবায়িত করার জন্য এখন এই ছেলেদেরকে আনছে। আপনি জাস্ট থেকে পিকচার দেখেন আপনি, যে আপনি এই শাহবাগের চত্বরে ছেলেগুলা কারা, লোকগুলো কারা, একজনও ছাত্র না। তাহলে এরা আহত হয়েছে ঠিক আছে, কিন্তু তারা ছাত্র তো না, তারা শুধু ছাত্রতা আন্দোলনে যায়নি, আর অনেক গেছে। আজকে তারা তাদেরকে টাকা পয়সা, খাওয়া দাওয়া, বিছনাপত্র বিছায়া আন্দোলন তো আমরা দেখি নাই কোনোদিন, যেরকম চট বিছায় একদম মানে তিরপাল বিছায়া, কোরিয়ান তিরপাল বিছায়া, সবচেয়ে দামি তিরপাল বাংলাদেশে পাওয়া যায় সেটা কোরিয়ান তিরপাল, সেই কোরিয়ান তিরপাল বিছায়া আমরা সেখানে আন্দোলন করার মতো এত সাহেবীপন আমরা আগে দেখি নাই। এটা যে এনজিওরা করাচ্ছে এটা তো পরিষ্কার, এতে যে গ্রামীণ যে এটা স্পন্সর করতেছে না, বা আদিলুর রহমানের সেই কোম্পানি করতেছে না, বা আমাদের ওই সাংস্কৃতিক মন্ত্রী সাহেবের যে ওরা করতেছে না, এটা কে জানে, তারাই হয়তো করাচ্ছে, যাতে এই কয়েকদিন তারাই ঘোষণা করতেছে, একবার বলে যে এই কয়েকদিন খুব বিপদ থাকতে হবে, আগামী 5-7 দিন খুবই বিপজ্জনক বাংলাদেশের জন্য, এটা প্রধান উপদেষ্টা তথ্য সচিব সাহেব বলে বেড়াচ্ছেন। আবার মেট্রোপলিটন পুলিশ সব বলছেন খুব সমস্যা আছে, তবে আবার অ্যাসুরেন্স দিচ্ছেন যে জনগণের নিরাপত্তা হানি হবে না। উনি বলছেন বিপজ্জনক, আবার বলছেন নিরাপত্তা হানি হবে না। অর্থাৎ আমরা বলে দিচ্ছি আপনি ঘরতে বাড়িয়েন না, ঘরতে না বাড়িয়ে নিরাপত্তা হানি হবে না, কাজে তো উনি বলে দিয়েছেন, উনি তো বলেছেন আপনারা এই কিছু হইতে পারে, তবে নিরাপত্তা হানি হবে না, আমরা ঘরে বসে থাকলে আমাদের নিরাপত্তা হানি হবে না, এইটা হয়তো অ্যাসুরেন্স। জানি না এইটা কতটুকু অ্যাসুরেন্স আছে গ্রামে। এখন ঢাকা শহরের বিভিন্ন অলি গলিতে যা হচ্ছে এটা তো বলার অপেক্ষা রাখে না, সেটা কেউ নিরাপদ না। কাজে এখন আপনি যেটা জানতে চেয়েছেন নির্বাচনের ব্যাপারে, অনেক লম্বা কথা বলে ফেললাম। এই নির্বাচন এই সরকারের অধীনে হওয়ার কোনো সুযোগ নাই, কিন্তু আমি দেখি না, হয়তো আমার ধারণা ভুল হইতে পারে, ভুল হইলে আমি খুশি হব।
এই প্রসঙ্গে একটু বলি, তাহলে মনে হয় আপনার সাথে মিলে যাবে। সেটা হচ্ছে, আমি একটা টক শোতে শুনেছি, আমার মনে হয় আপনি একাধিক জায়গায় এই কথাটা বলেছেন, যেহেতু আমি আপনাকে ফলো করি এবং আপনার আলোচনা শুনি, সেজন্য ইদানিং কালে দেবপ্রিয় ভট্টাচার্য তিনি বলেছেন ডক্টর ইউনূসের এক্সিট প্ল্যান খোঁজা উচিত। আমার মনে হয় এই কথাটা সবার আগে আপনি বলেছিলেন, আমি যদি ভুল না শুনে থাকি, আপনার কাছ থেকে মনে হয় আমি শুনেছি অন্তত আরো 2 মাস বা তারও বেশি সময় আগে। এখন এইটা এখন অনেকেই বলছেন, এটা কিন্তু এখন অনেকেই বলছেন। আপনি কি মনে করেন এই বিষয়টা কি এখনো কি আপনি এখানে আছেন যে তার এক্সিট প্ল্যান খোঁজা উচিত? আমার মনে হয় আপনি যে কথাটা বলছেন, আমি আরো 1 মাস আগে বলেছিলাম যে উনি এক্সিট প্রোগ্রাম খুঁজতেছে, এবং যার জন্য উনি ইন্ডিয়ার সঙ্গে কোন রকম বাহাসে যাচ্ছে না, ইন্ডিয়ার সঙ্গে ভারতের সঙ্গে কোনো বিরোধে যাচ্ছে না। আপনি গত কয়েক মাস ধরে দেখেন, বা কয়েক মাস ধরে 6 মাসের বেশি সময় ধরে দেখেন, এই সরকারে কোনো ভারত বিরোধী কোনো রকম পদক্ষেপ নাই, কোনো মনোভাব নাই। আমি তখনই বলেছিলাম যে ইনি যদি এক্সিট প্ল্যান থাকে, যদি বাংলাদেশ থেকে চলে যেতে হয়, তাহলে একমাত্র বঙ্গোপসাগর দিয়ে যাওয়া ছাড়া, ভারতের সাহায্য ছাড়া কোথাও যেতে পারবেন না। যেতে হলে ভারতের সাহায্য নিতে হবে। আর ওদিক দিয়ে গেলে পরেও ওনার ভয় থাকে আরাকান আর্মি ওনাকে হয়তো ছাড় নাও দিতে পারে, কারণ আরাকান আর্মির সঙ্গে উনি কমিটমেন্ট রাখতে পারেন নাই, আরাকান আর্মিকে উনি সেভাবে ব্যবস্থা নিতে পারেন নাই। তার ফলে এক্সিট প্রোগ্রাম করতে হলে অবশ্যই ভারতের সঙ্গে সম্পর্ক রাখতে হবে, উনি সেই সম্পর্ক রেখে চলছেন। আর এটা তো স্বাভাবিক, উনি যদি, ওনার সামনে 3টা পথ খোলা ছিল। প্রথমেই খোলা ছিল পরিষ্কার করে বলে দেওয়া যে আমি 4 বছর বা 5 বছর ক্ষমতা থাকবো, 5 বছরে আমি নির্বাচন দিব না, এই আমি যেভাবে চালাবো এটাই সরকার, এটা সাংবিধানিক সরকার বলেন, বৈধ সরকার বলেন, বিপ্লবী সরকার বলেন, এটাই সরকার, আমি এইভাবে চালাবো, যদি চালাতে দেন তাহলে আমি ক্ষমতায় থাকবো, আমি শপথ নিব, আর নাহলে নিব না। এটা প্রথম রাত্রে ওনার পরিষ্কার করা দরকার ছিল। প্রথম দিন ওনার বলা ছিল যে আমি 5 বছর এই রাষ্ট্র চালাবো, আমি যেটা ভালো মনে করব, যেভাবে ভালো মনে করব সেভাবে চালাবো, এবং এটাই হবে আমার সরকার, এটাই হবে আমার বৈধ সরকার। কারণ আমরা মেনে নিলে তো বৈধতা হয়, মানুষ যেটা মেনে নেয় এটাই বৈধ। বৈধতার মধ্যে তো কোনো কিছু নাই, বৈধ বলে কোনো জিনিস পৃথিবীর সৃষ্টি হয় না। যে কোনো জিনিস মানুষ মেনে নিলে বৈধ, আর মেনে না নিলে কোনো কিছু বৈধ হয় না। আপনি প্রেম নিবেদন করে যদি ফুল দেন, আপনি যার কাছে প্রেম নিবেদন করছেন সে যদি ফুলটা ছিঁড়ে ফেলে দেয়, তাহলে এটা বৈধ থাকলো না। আর যদি তাকে যদি একটু আপনি লবণ দিয়ে একটু আমের টুকরা দিয়ে যদি খুশি করাতে পারেন, তাহলে দেখা যায় ওইটা বৈধ হয়ে গেল। ওই লবণ আর আমের টুকরাটা দিয়েও, বড়ই দিয়েও আপনি তাকে বশবীল করতে পারেন, গোলাপ ছুড়ে ফেলে দিতে পারে। এটা হলো গ্রহণযোগ্যতার অ্যাকসেপ্টেন্স, মেনে সরকারকে মেনে নিত। তাহলে তো 5 বছরের নির্বাচনে হওয়ার কথাই উঠতো না, নির্বাচন প্রশ্ন করতো না, নির্বাচন নিয়ে কেউ কোনো আলোচনা আনতো না। কিন্তু উনি সেটি করলেন না।